দর্শক স্বাগত উই লাভ স্পোর্টস আপনাদের সাথে আছি আমি পার্থ বণিক। আজ ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ জয়ের স্বপ্ন না থাকলেও আছে র্যাঙ্কিংয়ের 6-এ ওঠার দারুণ সম্ভাবনা। ক্লনটার্ফে আগের মুখোমুখিতে হারতে হয়েছিল টাইগার বাহিনীকে, তো আজ মাশরাফিরা তার শোধ নিতে পারবেন কিনা তাও দেখার অপেক্ষা এই ম্যাচে থাকবে। তো ম্যাচে বিভিন্ন দিক নিয়ে আজ আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা, তো নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের এই ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ, তো আমরা চেয়েছিলাম যে সিরিজটা জয় করতে, বাট কোনোভাবে সেটা সম্ভব হলো না। তো ম্যাচের আগে এই ম্যাচকে নিয়ে আপনার কি প্রত্যাশা থাকবে? প্রত্যাশা তো অবশ্যই বাংলাদেশ জিতবে, বাট তারপরেও আপনার আয়ারল্যান্ডের যে ধরনের কন্ডিশন, যে ধরনের উইকেট, সেখানে আসলে নিউজিল্যান্ডের মানে জিতার চান্সটা বেশি থাকে। বাট বাংলাদেশ যদি ভালো তাদের স্টার্টিংটা ভালো হয়, যদি দেখেন যে আমরা কিন্তু ব্যাটিং ওপেনিং স্টার্টিংটা খুব ভালো করছি, সাথে আমাদের বোলিংটাও যদি নিউজিল্যান্ডের সাথে লাস্ট ম্যাচটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের বোলিং স্টার্টটা তেমন একটা ভালো ছিল না, দেখে আমরা ওদেরকে ডিফেন্স করতে পারিনি। মানে আমরা ফার্স্টে ব্যাটিং করে তারা ইজিলি রানটা চেস করে ফেলে। তো আমার মনে হয় যে বাংলাদেশের বোলিং পার্টটায় আরেকটু সচেতন হতে হবে, কারণ এই ধরনের উইকেটে ফার্স্টে যদি আমরা ব্রেক থ্রু না আনতে পারি, তাহলে আসলে জিতাটা টাফ হয়। আমরা দেখেছি বাংলাদেশ কিন্তু এই ক্লনটার্ফের উইকেট যেটা থাকে সেটা কিন্তু যেটা মালহাইডের থেকে একটু ভিন্ন হয়ে থাকে, ঘাস কম পাওয়া যায় উইকেটে। তো সেক্ষেত্রে এখানে যারা ব্যাট করবে মানে রান ওঠার সম্ভাবনা প্রচুর আমরা দেখে থাকি। তো সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর প্রত্যাশার যে পারদ রয়েছে, সেটা কি আসলে চাপ হিসেবে আবার দেখা দিবে না? তো না, এখন আর আসলে ওই চাপ নিয়ে খেলার মতন অবস্থা বাংলাদেশ নেই। বাংলাদেশ অনেক বেটার ক্রিকেট খেলে এখন। সো আমাদের জিনিসটা হচ্ছে যে আমাদের ইউটিলাইজ করে মাঠে যে আমরা যারা পারফর্ম করছেন, যেমন সৌম্য সরকার আবার তার ফর্মে ফিরে এসেছে, এবং সে যদি তার ন্যাচারাল খেলা খেলতে পারে, আমার মনে হয় যে স্টার্টিংটা অনেকটা এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে। এবং সাথে তামিম ইকবাল আছেন, সাব্বিরকে একটু আরও সচেতন হয়ে ক্রিকেট খেলতে হবে। সাব্বির যেভাবে ক্রিকেট খেলে, আমার মনে হয় যে এ ধরনের ক্রিকেট হয়তো বা সবসময় নাও লাগতে পারে ব্যাটে। উনি দেখা যাচ্ছে যে প্রতিটা বলে স্ট্রোক করতে যায়, আসলে ক্রিকেট নট এ ইজি গেম। তো সাব্বিরকে যদি আরেকটু চিন্তা ভাবনা করে তিনি খেলেন, তাহলে আমার মনে হয় যে ওয়ান রানে সেই জায়গাটা আরেকটু স্ট্রং হবে। তো সাব্বিরের ব্যাপারটা হচ্ছে যে সাব্বির কিন্তু আমরা দেখা যাচ্ছে যে হ্যাঁ সে রান করছে, বাট তার স্ট্রোক খেলেই যাচ্ছে। তো কিছু কিছু ক্ষেত্রে আসলে শুধু স্ট্রেক খুললেই হবে না, ডিফেন্সেও যেতে হয়। অনেক সময় ভালো বলার একটা বলার ভালো বোলিং করতে পারে, সেই ক্ষেত্রে আসলে সাব্বিরকে আরও সচেতন হতে হবে। এবং সে যদি সেই জায়গাটা ঠিক মতন নিজেকে তৈরি করে ফেলতে পারে, তাহলে বাংলাদেশ এই জায়গাটা আরও স্ট্রং হয়ে দাঁড়াবে। সো আমার মনে হয় যে এরপরে যারা আছে, মুশফিক আছে, মাহমুদুল্লাহ রিয়াজ আছে, সাকিব আছে। সো আমাদের ব্যাটিং লাইনে কিন্তু অনেক স্ট্রং। এবং জিনিসটা হচ্ছে যে আমরা যদি ফার্স্টে ব্যাটিং যদি করি, আমরা যদি একটা রানের ভালো একটা রান স্কোর করতে পারি, সেক্ষেত্রে চান্সেস থাকবে বাংলাদেশের জিতার। বাট আমি আবারও বলবো যে বোলিংয়ের স্টার্টিংটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশ টিমের জন্য। শান্ত ভাই, আমরা আপনি কথা বলছিলেন যে তামিম সৌম্যর যে উদ্বোধনী জুটি, এটা কিন্তু আমরা প্রত্যেক ম্যাচে দেখতে পাচ্ছি ভালো রান নিয়ে আসছে আমাদের। তো সেক্ষেত্রে তামিমকে আমরা যেমন আগে দেখতাম যে সে শুরুতে নেমে হার্ড হিট করতো 4-6, মানে দেখা যেত যে শুরু থেকে মারমুখী। এখন কিন্তু অনেক দেখা যায় সে ধরে ধরে খেলে, আর তার জায়গাটা কিন্তু এখন সৌম্য নিয়েছে। তো সেক্ষেত্রে তামিমের এই যে মানে একটু থিতু হয়ে খেলার যে নতুন একটা মানসিকতা, এটা দলের জন্য কতটা ইতিবাচক? আসলে অভিজ্ঞতা যে একটা দাম থাকে, সেটাই এটা একটা প্রমাণ। সৌম্য সরকার দেখবেন একটা সময় কিন্তু সেও তামিমের মতন ক্রিকেট খেলা শুরু করবে, বিকজ ক্রিকেট খেলাটা এত ইজি না। আমি একটু আগেই বললাম, কারণ আপনি যদি ফার্স্টে যেই মারতে যান, হয়তো বা প্রতিদিন নাও লাগতে পারে। তো প্রতিদিন লাগার জন্যই কিন্তু তামিমের ব্যাটে যাতে রান আসে, সেই জন্যই তার এই ধরনের স্ট্রোক কমিয়ে দিয়ে ফার্স্টে তার এই ব্যাটিং। আর এই ধরনের উইকেট আসলে ফার্স্টে যেই মারাটা ভেরি ডিফিকাল্ট। তো আমার মনে হয় যে তামিমকে ফলো করা উচিত। আমাদের যারা ব্যাটসম্যান আছেন এবং যারা ভবিষ্যতে আসবেন, তারা যাতে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ক্রিকেট খেলেন। শান্ত ভাই, সৌম্যর কথা আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমরা সৌম্যকে ওয়ার্ল্ড কাপে যেমন দেখেছিলাম, ঘরের মাঠে ইন্ডিয়া সিরিজে যেমন দেখেছি, সাউথ আফ্রিকা পাকিস্তানের বিপক্ষে যেভাবে দেখেছি আমরা সৌম্যকে, পরে তিনি হারিয়ে গেলেন। কিন্তু মানে আমরা এটা খুব একটা দেখা যায়নি, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের যে দীর্ঘ সময় একটা ব্যাটসম্যান অফ ফর্মে আছে, কিন্তু তাকে দলে খেলানো হচ্ছে বারবার। তো রিসেন্টলি তিনি ভালো ফর্মে ফিরেছেন এবং নির্বাচকরা বলছেন যে তিনি আস্থার প্রতিদান দেওয়া শুরু করেছেন আসলে। তো সৌম্যর এই কামব্যাকটাও তো দলের জন্য বড় একটা। এই ক্ষেত্রে আমি অবশ্যই আমাদের কোচ হাতুরু সিংকে ধন্যবাদ জানাবো, কারণ তার প্রতি তার
অঢেল বিশ্বাস ছিল, যার দরুন কিন্তু আজকে সৌম্য সরকার আবার উঠে দাঁড়িয়ে মানে তার ন্যাচারাল ব্যাটিংয়ে চলে আসতে পারছে। এবং দেখা যায় যে সাধারণত আমাদের আগের দিনগুলো যা হয়েছিল, একটানা যদি আমরা পারফর্ম না করতে পারি, দেখা যায় যে টিম থেকে ড্রপ দিয়ে দেওয়া হয় বা বাদ দিয়ে দেয়, সেই জিনিসটা কিন্তু তার সাথে হয়নি বিকজ অফ আমাদের কোচের জন্য। এবং তার পুরো বিশ্বাস ছিল যে যেদিন সৌম্য সরকার ভালো ক্রিকেট খেলবে বা স্কোর করবে, সেদিন বাংলাদেশ জেতার চান্স থাকবে অনেক বেশি, এবং সেটাই হচ্ছে এখন। সৌম্য এবং তামিম দিয়ে তো আমরা উদ্বোধন জুটিটা তৈরি করলাম। এখন এরপরে যেটা আমরা দেখি ওয়ান ডাউনে এখন সাব্বির নামছেন, প্রথম ম্যাচে 0, তারপরে ম্যাচে 1 রান, এবং সবশেষ ম্যাচে উনি 35 রানে দারুণ একটা ইনিংস খেললেন। তো 35 রানের ইনিংস খেলেছেন, বাট আউটটা যদি আমরা দেখেন, ওই সময় কিন্তু আননেসেসারি এরকম আউট হওয়ার কোনো মানে হয় না। আমাদের যদি সেখানে যদি সে এই ধরনের শট না খেলতে, হয়তো আমাদের উইনিংটা 9 উইকেটে হতো। তো এইগুলো আসলে আমাদের ম্যাচুরিটির একটু অভাব বলবো আমি। সেক্ষেত্রে আস্তে আস্তে সাব্বিরও ঠিক হয়ে যাবে, বাট যত তাড়াতাড়ি আমরা ক্যাচ করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের টিমের জন্য ভালো আর কি। শান্ত ভাই, আমরা তো শুনে থাকি বা আমরা দেখেও থাকি যে আমরা যেন উপমহাদেশে স্পিনিং উইকেট বানিয়ে থাকি, বা কিন্তু ইউরোপে কিন্তু সবসময় একটা স্কোর যাতে বড় হয় সেরকম উইকেট পাওয়া যায়, ব্যাটিং বান্ধব উইকেট থাকে। তো আপনার কি মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের যে ব্যাটিং লাইন আপ, আমরা কত দূরে এগোতে পারবো? আসলে 2015 সালের যদি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, সেখানে উইকেট কিন্তু ছিল একদম টোটালি ডিফারেন্ট। আমরা যেভাবে ভেবেছিলাম যে বাউন্সি হবে, সুইং হবে, সেই ক্ষেত্রে কিন্তু তা হয়নি। অনেক রান হয়েছে, 350-50 রান পর্যন্ত হয়েছে। বাট ইংল্যান্ডের ওয়েদার এবং উইকেটে আসলে ডিপেন্ড করবে তারা কী ধরনের উইকেট তৈরি করছেন। যদি 2015-এর মতন উইকেট চিন্তা করে বানানো হয়, তাহলে অবশ্যই আমার মনে হয় যে অনেক রান হবে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা প্লাস পয়েন্ট। বাট তারপরেও বলবো যে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকে এখন যে অবস্থা আছে, এবং মুস্তাফিজ এখন বেশ লাস্ট ম্যাচে ভালো বোলিং করেছে, সো এটা যদি কন্টিনিউ করতে পারে মুস্তাফিজ, তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো একটা রেজাল্ট আসবে। এবং আসলে ইংল্যান্ডের দেখা যায় যে সাধারণত উইকেট একটু সুইং করে, বল একটু বাউন্স করে, সেই ক্ষেত্রে আসলে প্রথম দিকে ব্যাটসম্যানদের একটু সচেতন হয়ে ক্রিকেট খেলতে হবে। শান্ত ভাই, আমরা নিউজিল্যান্ড সফরের আগে দেখেছি যে অস্ট্রেলিয়া একটা আমরা কন্ডিশনিং ক্যাম্প করলাম, বাট সেই ক্যাম্পটা খুব একটা কাজে দেয়নি নিউজিল্যান্ডে, যে আমরা যদি ফলাফল হিসেবটা দেখি আর কি। তো সেক্ষেত্রে আসলে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প হলো, ইংল্যান্ডে একটা আমরা প্রস্তুতি ম্যাচ খেললাম সাসেক্সের বিরুদ্ধে। তো সেক্ষেত্রে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এই ত্রিদেশীয় সিরিজ আমরা কি প্রস্তুতি হিসেবে বলতে পারি যে ভালো হয়েছে? আচ্ছা, প্রথমে বলবো যে আমরা নিউজিল্যান্ডের আগে যে অস্ট্রেলিয়া যে ক্যাম্পটা করি, সেখানে আমাদের ফল ভালো আসেনি। আসলে জিনিসটা একটু আমি বলবো যে ভালো হয়েছে অবশ্যই। আমরা 500 প্লাস রান করেছি, সাথে 200 রান এসেছে ওই ধরনের উইকেটে, যে ব্যক্তিগতভাবে সেই ক্ষেত্রে বলবো যে অবশ্যই কাজ হয়েছে। এবং এই টুর্নামেন্টটা আসলে অবশ্যই আয়ারল্যান্ডের উইকেট এবং ইংল্যান্ডের উইকেট সিমিলার এরকমই থাকে, এবং অবশ্যই সেটা আমাদের টিমের জন্য অবশ্যই কাজে দিবে। তো সেক্ষেত্রে আমরা ব্যাটিং লাইন আপ নিয়ে কথা বলছিলাম। আমরা অনেকদিন ধরে দেখছি কিন্তু সাকিবের জ্বলে ওঠা নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সাকিব ব্যাট হাতে ভালো করতে পারছেন না, বা তিনি বল হাতে আগের মতন জ্বলে উঠতে পারছেন না। তো আইপিএলও তিনি সুযোগ পেলেন না বা নিয়মিত খেলার। তো এগুলো কি আমাদের সাকিবের উপর বেশি ভার বা বেশি প্রেশার তৈরি করছে না? না, আসলে একটা প্লেয়ার যে সবসময় ভালো খেলবে সেটা না, কিন্তু হয়তো তার ব্যাট প্যাচ যাচ্ছে, সেটা অবশ্যই সে ওভারকাম করে আসবে, এবং সে ম্যাচ উইনিং প্লেয়ার, সবসময় ভালো ক্রিকেট খেলে, এবং আমাদেরও বিশ্বাস যে সে অবশ্যই কামব্যাক করবে। এবং তাকে আরেকটি স্থির হতে হবে। দেখা যায় যে অনেক সময় আননেসেসারি যে শট, লাস্ট ম্যাচের নিউজিল্যান্ডের সাথে একটা ম্যাচে আপনি যদি দেখেন যে শটটা খেলে সে আউট হয়েছে, ওই সময় আসলে ওই ধরনের শট না খেলাটাই উচিত। এই ধরনের চিন্তা ভাবনা থেকে একটু ওকে চিন্তা করতে হবে। সে যদি একটু চিন্তা করে, আমার মনে হয় যে আবার তার ফর্মে চলে আসবে। আমরা আশা করি সাকিব ফর্মে আসুক। শান্ত ভাই, দর্শকও আপনার কাছে প্রশ্ন করতে যাচ্ছে, আমরা দর্শকের ফোনটা ধরি। দর্শক, আপনার নামটি উল্লেখ করে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমি কুমিল্লা বুরকিন থেকে বলছি, ইয়াসিন। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে ইমরুল কায়েস ধারাবাহিকভাবে ভালো করতে আছে, তো যেহেতু সাব্বির রহমান ধারাবাহিকভাবে রান পাচ্ছে না, তাহলে ইমরুল কায়েস রিপ্লেস, যদি সাব্বিরের রিপ্লেস যদি ইমরুল কায়েস হতো, তাহলে ভালো হতো না টিমের জন্য? ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। শান্ত ভাই, এখন যেমনটা আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে দল থেকে বাদ দেওয়ার একটা প্রবণতা থাকে আমাদের, মানে ইমরুল কায়েস কিন্তু আমরা হিসাব করি অ্যাজ এ ওপেনার ব্যাটসম্যান হিসেবে, তো তার জায়গায় কিন্তু যারা দুজন খেলছেন তারা কিন্তু বেশ ভালো ক্রিকেট খেলছে। এবং সাব্বির কিন্তু সৌম্যের মতনই, আমরা তাকে কিন্তু চেষ্টা করব যে সেও তার ন্যাচারাল খেলা খেলে বড় স্কোরে চলে আসবে। তো এই ক্ষেত্রে আসলে সুযোগ দিতে হবে। আর আমি বলবো যে এই ক্ষেত্রে ইমরুল একটু হলেও
ব্যাড লাগ যে দেখা যাচ্ছে যে ও পারফর্ম করার পরেও অন্যরা যখন আসছে ওর জায়গায় এসে তারাও কিন্তু ভালো পারফর্ম করে যাচ্ছে। সেক্ষেত্রে আর কি টিম কম্বিনেশনের ক্ষেত্রে ইমরুল কায়েস বাদ পড়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমি বলবো। বাট ইমরুল কায়েস নট এ ব্যাড ব্যাটসম্যান, অবশ্যই সে অবশ্যই খুব ভালো ব্যাটসম্যান এবং আমি বলবো যে সে যখনই আসে তখনই কিন্তু সে রান করছে। কিছু কিছু ক্রিকেটে কিছু কিছু ক্ষেত্রে আসলে ব্যাড লাকটা বেশি কাজ করে ওর ক্ষেত্রে। শান্ত ভাই, আমরা দেখেছি যে আমাদের যারা আছে মানে খেলোয়াড়, যারা তারকা খেলোয়াড়রা রয়েছে, ইমরুল বলি বা আমরা নাসিরকে বলি, তারা ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো পারফর্ম করেছে। ইভেন আমরা যদি তাদের ন্যাশনাল পারফরমেন্সও দেখি, তারা ভালো করেন, ন্যাশনাল দলেও তাদের অনেক প্রাপ্তি রয়েছে। তো সেক্ষেত্রে যখন দেখা যায় যে জাতীয় দলের কেউ আসলে খারাপ খেলছেন কিন্তু অসুস্থ হয়ে পড়ছে না বা কোনো কারণে দল থেকে বাদ যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তাদের আর কোনো সুযোগ থাকে না মূল দলে ঢোকার, যেমন নাসিরের ক্ষেত্রে হচ্ছে। এটা কি আসলে ঠিক? না, নাসির ক্ষেত্রে হলে তো আর সে আয়ারল্যান্ড যেত না বেসিক্যালি। অবশ্যই তার কোনো প্ল্যান আছে যে তাকে জন্য নেওয়া হয়েছে টিমের সাথে। তা আমি বলবো যে সে টিম কম্বিনেশনের ক্ষেত্রে তার জায়গাটায় একজন স্পিন বলার দরকার ছিল, দেখে তাকে খেলানো হয়নি। সেই ক্ষেত্রে আমি বলবো যে তার ক্ষেত্রেও আমি বলবো যে সে হার্ড ওয়ার্কার, সুযোগ পেলে যখন পাবে সেটা সে যদি কাজে লাগাতে পারে সেই জন্য ওয়েট করতে হবে তাকে, ধৈর্য হারালে হবে না। অবশ্যই নাসির কামব্যাক করবে, কারণ নাসির আমার দেখা মতে ফিল্ডিং, বোলিং, ব্যাটিং ক্ষেত্রে সুপার অলরাউন্ডার। সো আমি বলবো যে অবশ্যই নাসির আসবে, বাট এই সুযোগের জন্য তাকে একটু ওয়েট করতে হবে, বিকজ বিগত অনেক দিন ধরে সে ন্যাশনাল টিমে খেলছে না। সো আমি সেক্ষেত্রে আমি বলবো যে ঘরোয়া ক্রিকেট আর ইন্টারন্যাশনাল খেলা কিন্তু একটু ডিফারেন্ট। সো যদি সুযোগটা পায় সেই ক্ষেত্রে আমি বলবো যে তাকে কাজে লাগাতে হবে। শান্ত ভাই, দর্শকের আরও ফোন এসেছে, আমরা দর্শকের কাছে চলে যেতে যাচ্ছি। দর্শক, আপনার নামটি উল্লেখ করে প্রশ্নটি করুন। দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আমাদের আলোচনা আবার ফিরে যাচ্ছি। শান্ত ভাই, যেমনটা আলোচনা চলছিল যে নাসিরকে নিয়ে, তো অনেকে বলছে যে মোস্তাফিজের পরিবর্তে নাসিরকে একটা ম্যাচ হয়তো সুযোগ দেওয়া যেতে পারতো। আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে, যেহেতু সেগুলো খুব একটা শক্তিশালী দল নয় আয়ারল্যান্ড নিউজিল্যান্ডের তুলনায়, তো সেক্ষেত্রে মোস্তাফিজ সুযোগ পেয়েছেন, বা অনেক ক্ষেত্রে সানজামুলও সুযোগ পেয়েছেন মিরাজের বদলে। তো এই ক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে না যে নাসিরকে কি একটু হলেও ঝালাই করে দেখা যেত না? আসলে এখন জিনিসটা হচ্ছে যে উইনিং টিমটাই থাকা মোস্ট প্রবলি সবসময় প্রেফার করা হয়। বাট যদি এখন নিউজিল্যান্ডে কজন লেফটি ব্যাটসম্যান, কজন রাইটি ব্যাটসম্যান আছেন সেটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। যদি রাইটি ব্যাটসম্যানের সংখ্যা বেশি থাকে আমি বলবো তাহলে লেফট আর্ম অফ স্পিনারই খেলানো দরকার। বাট লেফটি ব্যাটসম্যান থাকলে এটা আসলে বোর্ডের সিদ্ধান্ত, সিলেক্টরদের সিদ্ধান্ত। নাসির যদি খেলে তাহলে ভালো। আসলে নাসির ওই জায়গার জন্য আমি মনে করি যে নাসির বেস্ট প্লেয়ার। সো তাকে সুযোগটা যদি দেওয়া হয় সেটা তাকে কাজে লাগাতে হবে। এবং টিম কম্বিনেশন হিসাবে যদি দেখেন তাহলে ওই জায়গাটা কিন্তু এখন বর্তমানে নাসির কিন্তু যে কোনো মানে টিমে আসতে পারে। বাট এখন টিমের যারা কর্মকর্তা আছেন, যারা সিলেক্টর আছেন, তারা নিশ্চয়ই কোনো চিন্তাভাবনা আছে দেখি তাকে টিমে খেলানো হচ্ছে না। তার মানে বলা যেতে পারে যে দীর্ঘদিন দলের বাইরে থাকার পরে দলের মধ্যে তিনি বিবেচনা এসেছেন, এটাই বড় একটা প্রাপ্তি নাসিরের জন্য। অবশ্যই সুযোগের সদ্ব্যবহারের জন্য তাকে ধৈর্য ধরতে হবে। শান্ত ভাই, দর্শকের ফোন আসছে, আমরা তাদের কাছে যেতে যাচ্ছি। দর্শক, আপনার নামটি উল্লেখ করে প্রশ্নটি করুন। আমি আব্দুল আলিম বলছি মোহাম্মদপুর থেকে। জি, নাসির ভাই তো অনেক কম, নাসির ভাইকে কেন নেওয়া হয় না? নাসিরকে কেন খেলানো হচ্ছে না, আপনার প্রশ্নে আমরা বুঝতে পেরেছি। শান্ত ভাই সেটার উত্তরও একটু আগে দিয়েছেন আমাদেরকে, নাসিরকে কেন খেলানো হচ্ছে না, উইনিং কম্বিনেশনেরও অনেক ব্যাপার রয়েছে এখানে। তো শান্ত ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে আমাদের যে উইনিং কম্বিনেশনটা এখন আছে, এটাই কি বেস্ট? হ্যাঁ, বেস্ট বলতে এখন মানে অ্যাজ ফার এখন পর্যন্ত বেস্টই বলতে হবে। তারপর আমি বলবো যে সানজামুলকে আরেকটু বেটার বোলিং করতে হবে যদি তাকে টিমে থাকতে হয়। আমার কাছে মনে হয়েছে একটু হলেও আয়ারল্যান্ডের সাথে যে ধরনের যে বোলিং করছে উইকেট পেয়েছে, বাট তাকে মনে হয় যে আরেকটু লাইন্থ এবং লেন্থের দিকে নজর দিতে হবে। প্রথম ওয়ানডে একটু কনফিডেন্সেরও ব্যাপার থাকে, আমার মনে হয় যে সেও বেটার করবে। বাট এই ধরনের বড় টুর্নামেন্টে তাকে আরেকটু সচেতন হতে হবে। শান্ত ভাই, চলুন দেখে আসি আমরা আজকের ম্যাচের আগে কি কি পরিসংখ্যান কাজ করছে এবং আমাদের খেলোয়াড়দের অবস্থাটা কি আসলে। দর্শক, আজকে বিকেল 4:30টায় শুরু হবে শেষ ম্যাচ ত্রিদেশীয় সিরিজের ক্লোন টার্ফে খেলা শুরু হবে। তো এই ম্যাচ দিয়ে আসলে সুযোগ থাকবে শ্রীলঙ্কাকে টপকে প্রথমবার আইসিসি ওয়ানডেতে র্যাঙ্কিংয়ে 6-এ ওঠার। তো আমরা সরাসরি চলুন দেখে আসি ম্যাচের আগে উল্লেখযোগ্য কিছু পরিসংখ্যান। ট্রাই নেশন সিরিজের ট্রফি বাগিয়ে নিয়েছে নিউজিল্যান্ড, তবে টুর্নামেন্ট তো শেষ হয়নি।
নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে কিউইরা। ব্ল্যাক ক্যাপদের জন্য গুরুত্বপূর্ণ না হলেও টাইগার ক্রিকেটের জন্য সুখবর তৈরির মহরত হতে পারে এই ম্যাচটি, কেননা জিতলেই 93 পয়েন্ট ঝুলিতে। শ্রীলঙ্কার সমান হলেও ভগ্নাংশের হিসেবে মাশরাফি বাহিনী সোজা উঠে যাবে 6-এ। 30 সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন, সেরা 8-এর মধ্যে থাকতে পারলেই সরাসরি 2019 বিশ্বকাপ খেলার টিকিটও মিলবে। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে 9 জুন কার্ডিফে পাবে বাংলাদেশ, তাই এই ম্যাচটা মানসিক প্রস্তুতির অংশ হিসেবেও পাচ্ছে গুরুত্ব। এখন পর্যন্ত ট্রাই নেশনে ব্যক্তিগত প্রাপ্তিতে সৌম্য সরকার সবার চেয়ে এগিয়ে। ওপেনিংয়ে তামিমের সঙ্গীর ফর্মে ফেরাও বড় টুর্নামেন্টের আগে আশার সঞ্চার তৈরি করে। তার উপর মুস্তাফিজও কাটার জাদু দেখাতে শুরু করেছেন আবার। 3 ম্যাচে 6 উইকেট সাতক্ষীরার ওয়ান্ডার বয়ের ঝুলিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ড ম্যাচের উইনিং কম্বিনেশন হয়তো ভাঙতে চাইবেন না হাথুরু সিং, তবে সেরা একাদশ সবসময় নির্ধারিত হয় টসের আগে উইকেট দেখে। ডাবলিনের সুখস্মৃতি যেন ইংল্যান্ডেও নিয়ে যেতে পারে টিম বাংলাদেশ, সে চেষ্টা হয়তো থাকবে সব ক্রিকেটারেরই। নাজমুস সাকিব, নিউজ 24। দর্শক, আমরা দেখছিলাম আজকের ম্যাচের আগে উল্লেখযোগ্য কিছু তথ্য, যেগুলো কারা থাকবেন লাইমলাইটে আজকের ম্যাচে এবং কারা হতে পারেন আসলে বাজির ঘোড়া। তো আমরা ম্যাচের আগে মাশরাফির কথাও একটু শুনে আসতে চাচ্ছি। লিগের আগে লাস্ট ম্যাচ অবশ্যই জিততে পারলে খুব ভালো লাগবে, কনফিডেন্সটাও ভালো থাকবে। ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারলে যেটা হবে যে নেক্সটে যদিও আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে 2টা ম্যাচ আছে প্র্যাকটিস ভালো টিমের সাথে, পাকিস্তান এবং ইন্ডিয়া, বাট তারপরও জিতে ওখানে যেতে পারলে হয়তো বা মেন্টালি আরও বেশি বুস্ট আপ থাকবে সবাই। বোলিংটা যেভাবে হচ্ছে হয়তো বা আপনি যদি শ্রীলঙ্কা থেকেই দেখেন আপস অ্যান্ড ডাউনস আছে, এটা থাকবে খুব স্বাভাবিক, কারণ এখন উইকেটে অনেক কিছু ভ্যারি করে। বাট তারপরেও আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম ম্যাচে আমরা ভালো বোলিং করেছি, সো ওই চিন্তাভাবনা থেকে আমার কাছে মনে হয় যে বোলিং ইউনিট হিসাবে আগের ম্যাচে যেভাবে বোলিং করেছি, এরকম বোলিং করলে ব্যাটসম্যানদের জন্য কাজটা অবভিয়াসলি অনেক সহজ হয়ে যাবে। দেখছিলাম আমাদের ক্যাপ্টেন মাশরাফির কথা, তিনি বোলিং ডিপার্টমেন্ট নিয়েও কথা বললেন যে গত ম্যাচে বোলিং যদি এই ম্যাচেও ঠিক একইভাবে কাজ করে তাহলেও অনেক সম্ভাবনা রয়েছে। শান্ত ভাই, আমরা মুস্তাফিজের বিষয়ে কথা বলছিলাম যে মুস্তাফিজ তার ছন্দে ফিরে এসেছেন, এটা অনেক বড় একটা প্রাপ্তি। মাশরাফিও দারুণ বোলিং করছেন। আসলে বোলিং ডিপার্টমেন্টে আপনি কাকে আগিয়ে রাখবেন সবচেয়ে বেশি? যে ধরনের কন্ডিশনে খেলা হচ্ছে, যে ধরনের উইকেট, সেখানে তো পেস বোলারদেরই স্টার্ট করতে হয় এবং পেস বোলারদের এখানে আর্লি ব্রেক থ্রু আনতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আয়ারল্যান্ডের সাথে মাশরাফি কিন্তু ওয়ান চেঞ্জি বোলিংয়ে এসেছিল। সো মাশরাফি যদি নতুন বলে বোলিংয়ে আসে তাহলে আমার জন্য মনে হয় যে এটা বাংলাদেশের জন্য বেটার হবে, কারণ মাশরাফি যখনই বোলিং আসে একটা চান্সেস থাকে উইকেট পাওয়ার। তো আমাদের দরকার কিন্তু এই ধরনের কন্ডিশনে আর্লি উইকেট নেওয়া। সো সেক্ষেত্রে আমি বলবো যে মুস্তাফিজের সাথে যদি মাশরাফি বোলিং করে তাহলে আমাদের বোলিং লাইন আপটা স্ট্রং হবে। এবং যদি রুবেল খেলে, রুবেল আমার মনে হয় যে নতুন বলের চেয়ে সে একটু সেমি নিউ বলে বেটার বোলার। সো সেক্ষেত্রে অবশ্যই এখানে মাশরাফি টিম ক্যাপ্টেন, সে অবশ্যই চিন্তা করছে কীভাবে বোলিং করতে হবে। আমার চিন্তা ধারণা আর কি, এভাবে যদি করতে পারে তাহলে ভালো একটা রেজাল্ট আসবে নিউজিল্যান্ডের সাথে। শান্ত ভাই, আপনার কাছে আমি আরও অনেক কিছুই জানার আছে, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হবে। দর্শক, উই লাভ স্পোর্টসে নিচ্ছি ছোট্ট একটি বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন উই লাভ স্পোর্টস। আমরা কথা বলছি আজকের নিউজিল্যান্ডের ম্যাচের আগে বাংলাদেশ দলের বিভিন্ন সম্ভাবনার দিক নিয়ে। আমাদের সাথে আজকে আলোচনায় রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে রুবেলকে নেওয়া হয়েছে দলে, তাসকিন সুযোগ পাচ্ছেন না। আমরা অনেকেই আগে বলেছিলাম ম্যাচের আগে, আমরা চেয়েছিলাম যে রুবেল খেলুক, তাসকিনকে একটু সময় দেওয়া হোক। তো সেক্ষেত্রে রুবেল এসে কিন্তু সেরকম কোনো ঝলক দেখাতে পারছেন না। তো তাসকিনের বদলে রুবেল, এটা কি আসলে ঠিকঠাক হয়েছে? আমি বলবো যে অবশ্যই তাসকিন
এশিয়ান লেভেলে যে ধরনের উইকেটে বল করা দরকার সেখানে সে বেটার বোলিং করে, কিন্তু তার অভিজ্ঞতার দিক দিয়ে যদি বলেন না তাহলে ইউরোপ সাইডে আসলে একটু উপরে বল করা বেশি সুইং থাকে উপরে বল করতে, সেক্ষেত্রে আসলে আমি বলবো তাসকিন একটু হলেও অভিজ্ঞতার দিক দিয়ে পিছিয়ে আছে। আমার হিসাবে রুবেল অনেকদিন পরে টিমে ঢুকেছে এবং প্রথম ম্যাচটা ভালো বোলিং করেছে এবং আমার মনে হয় যে আজকেও যদি খেলে অবশ্যই ভালো বোলিং করবে। ডে বাই ডে আসলে সবাই আবার তাদের কনফিডেন্সটা ফিরে পায়। আমি তো সোফার এখন যে ধরনের বোলিং সে করছে আমার মনে হয় যে আস্তে আস্তে আরও বেটার বোলিং করবে এবং আজকের খেলা দেখবেন যদি আমার কাছে মনে হচ্ছে যে আজকের খেলা সে আরও বেটার বোলিং করবে, কারণ রুবেল বিকজ ঘরোয়া ক্রিকেটে তার যে বোলিং আমি আসলে নিজে দেখেছি, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আনবিলিভেবল বোলিং করেছেন এবং মারাত্মক বোলিং করেছেন। সেটা সে অবশ্যই আসলে ন্যাশনাল টিম আমি একটু আগে বলেছিলাম ঘরোয়া ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল খেলা একটু ডিফারেন্ট, প্রেশার থাকে, মেন্টালি অনেক মানে চাপ থাকে, সেখান থেকে যে দু একটা ম্যাচ খেলার পর কিন্তু বের হয়ে আসে। তো আমার মনে হয় যে এই ম্যাচে সে এখান থেকে বের হয়ে আসবে এবং বাংলাদেশের জন্য কিছু একটা করবে। শান্ত ভাই, আরও কিছু আছে। আমরা বিরতির মাঝে কথা বলছিলাম নিউজিল্যান্ড দলের স্পিন বোলিং ডিপার্টমেন্ট এবং আমাদের স্পিন বোলিং নিয়ে। তো সেক্ষেত্রে স্যান্ট নার্স ওদি তারা যেভাবে নিজেদের দেখাচ্ছেন, নিজেদের ঝলক দেখাচ্ছেন, আমাদের স্পিন ডিপার্টমেন্ট কিন্তু অতটা আমরা দেখতে পাচ্ছি না খুব একটা পেসের তুলনায় ভালো অবস্থানে গিয়েছে। অবশ্যই আমাদের কিন্তু পেসের সাথে সাথে স্পিনটা কিন্তু অনেক বেটার ছিল। সাকিব এক নম্বর বলার ছিল, সাকিব তাদের সেই তার যে সেই মান রেখে যে বল করাটা সেই জায়গাটা সে এখন একটু হলেও পিছিয়ে আছে। আমি বলবো সেটাও সে ওভারকাম করবে, বাট সডি এবং সাটনার যে ধরনের বোলিং করছে এই ধরনের উইকেটে, এই ধরনের উইকেটে যদি এরকম বোলিং করে সেই টিমে কিন্তু জেতার চান্সটা খুব বেশি চলে আসে। সো আমাদের স্পিনার যারা খেলবেন তাদের কিন্তু আর বেটার বোলিং অবশ্যই করতে হবে এবং সাকিবের আসলে সময় এসেছে এখন ভালো বোলিং করার। সামনে আইসিসি নগর ক্রিকেট আছে, সেখানেও তাকে ভালো বোলিং করতে হবে। সাথে যারা মিরাজ আছেন, মোসাদ্দেক আছে, আপনার নতুন সানজিমুল আছে, সো তাদেরকে কিন্তু বেটার বোলিং না করতে পারলে কিন্তু পেস বোলাররা একলা পারবে না। কিন্তু একটা সময় কিন্তু স্পিনার দিয়ে শুরু করতে হয়, তো স্পিনারদেরকে আর একটু কষ্ট করতে হবে মাঠে, অবশ্যই মনোযোগ দিতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই জায়গাটা আমরা বাংলাদেশ টিম এখন বলবো যে যদি আমাদের জেতার চিন্তা করতে হয় নিজেদের সাথে আজকে খেলায়, অবশ্যই স্পিনারদেরকে ভালো বোলিং করতে হবে, যদি উইকেটও না পাই ইকোনমি রেটটা ঠিক রাখতে হবে। শান্ত ভাই, দর্শকেরও ফোন আছে, দর্শকও অনেক কিছু জানতে চাচ্ছে, তার কাছে যেতে হবে। দর্শক, আপনার নামটি উল্লেখ করে প্রশ্নটি করবেন। আমি ফরিদপুর থেকে রুবেল বলতেছি। জি বলুন। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনার এই একাদশে কোন সাইডটা ব্যাটিং না বোলিং ভালো হলে আমাদের টিমটা আজকে জেতা সম্ভব নিউজিল্যান্ডের বিপক্ষে? ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। শান্ত ভাই, ব্যাটিং না বোলিং ডিপার্টমেন্ট? এখন জিনিসটা হচ্ছে যে টচ করে আমরা কি করব, ব্যাটিং যদি করি অবশ্যই অনেক রান করতে হবে, যদি ফিল্ডিং করি তাহলে আমাদেরকে আর্লি উইকেট নিতে হবে। এখন উইকেটের উপর ডিপেন্ড করবে, এখানে বসে আসলে বলাটা ভেরি ডিফিকাল্ট যে আমরা কি আগে করলে বা কোনটা বেটার করলে আমরা ভালো করবো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে তিনটা পার্টি বেটার করতে হবে, নিউজিল্যান্ডের চেয়ে বেটার করতে হবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং। যদি তাদের চেয়ে আমরা বেটার খেলি তাহলে অবশ্যই আমাদের জেতার চান্সেসটা বেশি থাকে, বাট এটা বলা ভেরি ডিফিকাল্ট যে কোন সাইডটা আমরা ভালো খেললে জিততে পারবো। দর্শকের যে প্রশ্নটা ছিল সে সূত্রে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি শান্ত ভাই, সেটা হচ্ছে আমরা যদি ব্যাটিং নেই বা এই ধরনের গ্রাউন্ডে আসলে 300+ কি সম্ভব? হ্যাঁ, আপনি যদি লাস্ট ম্যাচে আয়ারল্যান্ডের সাথে নিউজিল্যান্ডের খেলা দেখেন সেখানে কিন্তু 300+ রান হয়েছে, 344 অনেক রান হয়েছে। সো যদি আমাদের ব্যাটসম্যানরা তাদের পারফর্ম অনুযায়ী খেলতে পারে তো এখানে 300+ রান করাটা আমার মনে হয় না যে কোনো ডিফিকাল্ট ব্যাপার, বাট করতে হবে, মাঠে সেটা করতে হবে তাদেরকে। তো সেক্ষেত্রে উদ্বোধনী জুটি তো যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেক্ষেত্রে আমাদের যারা লোয়ার অর্ডার আছে মানে মিডল অর্ডার যারা আছেন তাদেরকেও দায়িত্ব নিতে হবে। তাদেরকে আসলে আমাদের স্টার্টিংটা খুবই ভালো হচ্ছে এবং মিডল অর্ডারে দেখা যাচ্ছে যে আমরা মানে বড় স্কোর করতে পারছি না, 50, 60, 57, 80 এই টাইপের রান করছে। আমাদের মিডল অর্ডারকে কিন্তু 80-90 রানের একটা স্কোর করতে হবে যে কোনো একজনকে, বা একটা বড় পার্টনারশিপ হতে হবে, তাহলে আসলে এই যে আমাদের যে বড় রান হচ্ছে না এখানে এটা কাভার হয়ে আসবে। বাট সেই জায়গাগুলিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিককে অবশ্যই রানের খাতা আরও চালু করতে হবে। তো আমরা দেখেছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আসলে অনেক বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সুযোগ পাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে আমাদের অনেক মানে আগ্রহ আছে এখানে ভালো করার। তো আমরা কি বলতে পারি ত্রিদেশীয় সিরিজ যেটা হলো সেটা আসলে সফল হয়েছে? বৃষ্টিটা যদি না হতো তাহলে আরও বেটার হতো ফার্স্ট খেলা, যদি তাহলে আজকের খেলাটা হয়তো বা আরও
বেশি কম্পিটিশনের দেখা যেত, বাট অবশ্যই লাভ হয়েছে। আমি বলবো যে মনে করি যে আয়ারল্যান্ডের সাথে আয়ারল্যান্ডের মাঠে আমরা যেভাবে দাপটের সাথে জিতেছি সেটা আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই করেছে এবং সেটা অবশ্যই কাজে দেবে। আর আজকে যদি আমরা নিউজিল্যান্ডকে হারাতে পারি তাহলে তো অবশ্যই আমাদের নকআউটে অনেক চান্সেস থাকবে ভালো রেজাল্ট করার। শান্ত ভাই, আরও অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, তার আগে দর্শকের ফোন নিতে হবে। দর্শক, আপনার নামটি উল্লেখ করে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাকিবুল বলতেছি রংপুর থেকে। জি দর্শক বলুন। আমার কথা হচ্ছে যে জি, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আশা করব আপনি আবারও আমাদের মাঝে ফোন করবেন। আবার চলে যাচ্ছে আলোচনাতে। শান্ত ভাই, আমরা যেটা বলছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক সম্ভাবনা নিয়ে আমরা আসলে শুরু করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড, স্বাগত ইংল্যান্ড, এদের বিরুদ্ধে আমাদের খেলতে হবে। তো 3টা ম্যাচের মধ্যে কি আমাদের জয়ের আমরা কি ধরতে পারি যে আমরা একটা ম্যাচ হলেও জিততে পারি? একটা না, আমি তো যদি আমরা ভালো ক্রিকেট খেলি মানে 3টা ডিপার্টমেন্টে তাহলে 3টা ম্যাচই জিততে পারবো, বাট খেলতে হবে সেটা। কারণ আমরা অস্ট্রেলিয়াকেও হারিয়েছি, ইংল্যান্ডকেও হারিয়েছি এবং নিউজিল্যান্ডকেও হারিয়েছি এবং লাস্ট সিরিজ কিন্তু ইংল্যান্ডকে আমরা টেস্টেও মানে হারিয়েছি। তো সেইগুলো চিন্তা করে কিন্তু আমাদের কনফিডেন্স লেভেল কিন্তু মোটামুটি ভালো অবস্থা। অ্যান্ড জিনিসটা হচ্ছে যে আমরা উইকেটের একটু যেখানে আমরা খেলেছি স্পিনিং উইকেটে, এখানে একটু বাউন্সি এবং সুইংিং উইকেটে খেলছি, সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের জন্য অভিজ্ঞতার দিক দিয়ে আমরা একটু কমতি আছে। সেই জন্যই আর কি বলা ভেরি ডিফিকাল্ট যে আমরা একটা খেলা জিতবো না 3টা খেলা জিতবো। বাট আমার যদি আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান এবং স্টার্টিংটা ব্যাটসম্যানরা ভালো করে এবং বলার পেস বোলিং ক্ষেত্রে যদি আর্লি উইকেট 2 নিয়ে আসতে পারে তাহলে জিতার চান্স অবশ্যই থাকবে মানুষের। আচ্ছা, পয়েন্টের হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এই 30 সেপ্টেম্বরের মধ্যে পয়েন্টের একটা হিসাব রয়েছে। তো সেক্ষেত্রে আজকে যদি আমরা নিউজিল্যান্ডকে হারিয়ে 6 উঠে যাব, তো সেক্ষেত্রে আবার একইভাবে সম্ভাবনা রয়েছে যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরবর্তী 3 ম্যাচে খারাপ করি কোনো কারণে, সেক্ষেত্রে আমাদের কিন্তু পয়েন্ট আবার আমরা নিচে চলে আসব। তো পয়েন্ট হিসাবটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে উইনিংয়ের ক্ষেত্রে সবসময় পয়েন্ট উপরে থাকে। তো আমাদের আসলে এখন আমাদের চিন্তা করা উচিত যে আমরা পয়েন্টের চিন্তা না বাদ দিয়ে আমরা কীভাবে একটা ম্যাচ জিতবো চিন্তা করা উচিত। আসলে আমরা 6 পয়েন্টের 6-এ চলে আসবো এটা নিয়ে আসলে বেশি আলাপ আলোচনা করছি, বাট আমাদের উচিত যে আজকের খেলাটা কীভাবে আমরা জিতবো, আমাদের না জিতলে আমরা কীভাবে ভালো পারফর্ম করবো সেটার দিকে নজর দেওয়া একটু বেশি উচিত আমাদের। আসলে ক্রিকেট খেলাটা অনেক টাফ। যদি আমরা বাইরের চিন্তা চলে যাই যে আমরা না জিততে পারলে আমরা 6-এ উঠতে পারবো না, তাহলে কিন্তু আমাদের টিমের জন্য সেটা প্রেশার হয়ে দাঁড়াবে। সো আমার মনে হয় যে 6-এ উঠি আর 5-এ উঠি আমাদেরকে একটা ম্যাচ করে জিতে আসতে হবে। সো আমাদের চিন্তাধারণা থাকবে যে আমরা ম্যাচ জিতলে আমাদের র্যাঙ্কিং অবশ্যই অটোমেটিকলি উপরে চলে আসবে। তো হারার সংখ্যাটা কমাতে হবে সাথে। আমরাও সেটা চাই যে আমরা হার যাতে খুব কম দেখে, আসলে না দেখতে পারলে আরও ভালো। শান্ত ভাই, আমরা মাশরাফিকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে তিনি এই সফর শুরু হওয়ার আগেই কিন্তু টি-20 থেকে অবসর নিয়েছেন। তো অনেকে বলছেন হয়তো ওয়ানডেতে আমরা খুব বেশি দিন আর মাশরাফিকে পাবো না। তো মাশরাফিকে আসলে আমরা কেমন দেখছি ত্রিদেশীয় সিরিজে, আপনি কেমন দেখলেন? অবশ্যই ভালো বোলিং করছে, বাট জিনিসটা হচ্ছে যে সে তার উচিত যাতে বাইরে থেকে বলা না হয়, ওকে বাদ দেওয়া হয়। সে যাতে নিজের থেকে বেরোয় আসে, তাহলে হবে কি জিনিসটা যে সে তার নিজের যোগ্যতায় বেরোয় আসছে, তাকে টিম থেকে বাইর করে দেওয়া হয়নি। সো সেই জায়গাটা যাতে সে না যায়, সে চিন্তা ভাবনা করে সে যাতে রিটায়ার করে, সেটাই আমার থাকবে ওর প্রতি। কারণ যখন নিজের থেকে সে টিম ছেড়ে আসবে তখন কিন্তু একটা অন্যরকম অনুভূতি থাকে এবং সাথে যারা সিনিয়র প্লেয়ার আছেন যারা আস্তে আস্তে তাদেরও একদিন টিম ছাড়তে হবে, তারাও এই জিনিসগুলি আস্তে আস্তে ফলো করে জিনিসটা হবে যে আমাকে বাদ দেওয়ার আগেই আমি নিজের পারফর্ম অনুযায়ী এবং নিজের যোগ্যতা অনুযায়ী আমি টিম থেকে সরে যাচ্ছি যে আরেকজনকে চান্স দেওয়ার জন্য। সেই জিনিসটা যদি মাশরাফি করে তাহলে এই জিনিসটা আর কি নতুন একটা দিক তৈরি হবে যে আমাদেরকে সিলেক্টরদের বাদ দিতে হচ্ছে না, তার আগেই তারা বুঝছে যে তাদেরকে এখন সরে যাওয়া উচিত টিম থেকে। সেই চিন্তা ধারণা আসা উচিত আমাদের ক্রিকেটারদের মধ্যে। সন্ধ্যা আমরা দেখেছি নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু আগের ম্যাচে মাশরাফি প্রতি ওভার প্রায় 9-এর বেশি রান দিয়ে ফেলেছিলেন। তো সেক্ষেত্রে আয়ারল্যান্ডের বিপক্ষে আবার ভালো রান করলেন। তো বলা যেতে পারে না কি যে মাশরাফি কিন্তু এখনও অনেকদিন আমরা তাকে সার্ভিস দেওয়ার মতো দেখতে পাচ্ছি? এখন ডিপেন্ড করছে তার উপর, সে কতটা ফিট আছে বা সে কীভাবে এখন নিজেকে তৈরি করছে সেটার উপর ডিপেন্ড করছে। আসলে একটা ম্যাচ খারাপ বোলিং হতেই পারে, বাট পরের ম্যাচে কিন্তু সে বিলিয়ন বোলিং করেছে। সেই ক্ষেত্রে এখন আপনি কীভাবে বলবেন যে সে এখন ফর্মে নেই? বাট আমার ক্ষেত্রে যে জিনিসটা মাশরাফির দরকার ছিল যে একটা টিমকে তৈরি করা,
সেই জিনিস কিন্তু সে তৈরি করে দিয়ে গেছে বাংলাদেশকে, এবং বাংলাদেশ আজকে কিন্তু এখানে আসার বলবো যে অনেকটা তার হাত আছে এখানে, এবং টিমটাকে একসাথে করে নিয়ে আসা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এবং তার যে ধরনের ইনজুরি সেখান থেকে খেলা কিন্তু ভেরি ডিফিকাল্ট। তো আমি বলবো যে স্যালুট জানাই মাশরাফিকে, এই ধরনের প্লেয়ার আসলে আমার দেখার মতো কখনো জায়গায় দেখিনি আমি, সত্যি কথা। শান্ত ভাই, আপনিও একসময় বল হাতে ঝড় তুলেছেন, সেক্ষেত্রে মাশরাফিও এখন ঝড় তুলছেন। তো আপনার কি মনে হয় যে মাশরাফি আসলে আমরা যেমনটা দেখেছি T20-তে বিদেশ থেকে অবসরটা নিলেন, ওডিআইতে কি আমরা মানে দেখতে পাবো যে তিনি ঘর থেকে আসলে বিদায় জানাবেন? এখন জিনিসটা হচ্ছে যে তার সে কি চিন্তা করছে। তো অবশ্যই দেশে আসলে রিটায়ার করাটা সম্মানটা অন্যরকম থাকে। সো যদি তার যদি চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে দেশে রিটায়ার করাটাই ভালো হবে। এখন পর্যন্ত মাশরাফির যে ক্যাপ্টেন্সি রয়েছে ত্রিদেশীয় সিরিজে, তো আমরা দেখতে পাচ্ছি তিনি ভালো মতনই আসলে দল সামলাচ্ছেন, এবং সব ডিপার্টমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে খুব কমই ভুল হয়েছে। তো এই ত্রিদেশীয় সিরিজে মাশরাফির ক্যাপ্টেন্সি নিয়ে কি কি মূল্যায়ন থাকবে আপনার? মাশরাফি অলওয়েজ এজ এ গুড ক্যাপ্টেন। তার চেঞ্জিংয়ের কোন সময় কী ধরনের চেঞ্জেস দরকার, বোলিং চেঞ্জেস বা ব্যাটিংয়ের কী ধরনের ওভারের ব্যাটিং ব্যাটসম্যান পাঠানো দরকার, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সে অনেক ট্যালেন্ট। তো আমার মনে হয় যে সোফার এখন পর্যন্ত তার এই বিষয় নিয়ে আসলে এখন আর কথা বলার কোনো কারণ নেই। সে মাঠে যা ডিসিশন নেয় সেটা আসলে অবশ্যই টিমের জন্য ভালো হয়। শান্ত ভাই, খুব বড় একটা দুর্ঘটনা আমরা গতকালকে খবরটা পেয়েছি, ম্যানচেস্টারে বোমা হামলা হয়েছে এবং অনেকেই হতাহত হয়েছেন। তো সেক্ষেত্রে আসলে এরকম একটা বড় বিগ টুর্নামেন্টের আগে এই ধরনের বোমা হামলা কতটা শঙ্কা তৈরি করলো? সংখ্যা আসলে এখন না, সিকিউরিটির ব্যাপারটা এখানে আসছে। সিকিউরিটি থাকা সত্ত্বেও যদি এ ধরনের অকারেন্স হয় আসলে অবশ্যই দুঃখজনক, এবং সেক্ষেত্রে অবশ্যই সিকিউরিটি আরও বাড়াতে হবে। এবং ইংল্যান্ডের মতন জায়গায় আমার মনে হয় না যে নেক্সট টাইম এরকম কোনো অকারেন্স হওয়ার চান্সেস থাকে, বাট তারপরেও ভেরি ডিফিকাল্ট আসলে একটু হলেও এখন যে অবস্থা যাচ্ছে চিন্তার বিষয়। বাট বাংলাদেশ অবশ্যই এগুলো চিন্তার থেকে বাইরে থেকে তাদের খেলা মনোযোগ দেওয়া উচিত। শান্ত ভাই, আরও অনেক আলোচনা হবে, তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, উই লাভ স্পোর্টস নিচে ছোট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন উই লাভ স্পোর্টস। আমরা কথা বলছিলাম নিউজিল্যান্ড ম্যাচের আগে বাংলাদেশের কী অবস্থা রয়েছে বর্তমানে, কোন কোন ক্ষেত্রে আমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে, সব কিছু নিয়ে কথা হচ্ছিল। আমাদের সাথে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত, এবং এখনই আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন তারকা ক্রিকেটার জাতীয় দলের জাভেদ ওমর বেলিম। বেলিম ভাই, কেমন আছেন? ধন্যবাদ, ভালো। আজকে তো আবার আমরা মাঠে নামতে যাচ্ছি, শেষ ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচ এটা। তো নিউজিল্যান্ডের আগে মাঠে নামার আগে আপনার কি কি প্রত্যাশা রয়েছে, বা কেমন দেখছেন আজকের ম্যাচকে ঘিরে উত্তেজনা? দেখেন, প্রত্যেক আমাদের সবারই জয়লাভ করা, কিন্তু আমি বরাবরই বিশ্বাস করি আমরা যেভাবে ক্রিকেট খেলছি গত 2-3 বছর যাবৎ, তা এই ট্যুরের আগে একটা কনফিউজ ছিল কে কন্ডিশন ওয়াইজ আর এত ইজি হবে না, কিন্তু আমাদের যে প্লেয়াররা যেভাবে ক্রিকেট মানে ম্যাচিউরড, আজকে আমরা এর আগে কেন আমরা স্ট্রাগলিং করতাম যে আমরা বলতাম যে আমরা ইনএক্সপিরিয়েন্স, আজকে আমরা অনেক দলের চেয়ে পারফরমেন্স ওয়াইজ তো আমরা এগিয়ে আছি উইথ এক্সপিরিয়েন্স। তো আপনি এক্সপিরিয়েন্স যখন থাকে তখনই আপনি যে কোনো সারফেস বলেন বা যে কোনো কন্ডিশন বলেন আপনি ওটাকে অ্যাডজাস্ট করতে পারেন, যদি আপনার কাছে ওই অ্যাবিলিটি থাকে উইথ এক্সপিরিয়েন্সটা থাকে। তো ওই জন্য আমি মনে করি যে যাওয়ার আগে সবাই একটা কনফিউজ ছিল, কিন্তু আমি কখনোই কনফিউজ ছিলাম না। কেন, আমাদের যে কিছু প্লেয়ার আমাদের যে অলমোস্ট বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে গত 10 বছর যাবত, আর তার মধ্যে তারা ওয়ার্ল্ড ডোমিনেট করছে। আর এখানে ট্রাই ন্যাশনাল খেলা আমাদের ইম্পর্টেন্ট ছিল কেন, পিপলস চ্যাম্পিয়ন্স ট্রফি, ওটা একটা কারণ ছিল। উইথ ইংলিশ কন্ডিশনে আইল্যান্ড কন্ডিশনটা খুব হেল্পফুল হবে। তো এখন যে টাইপের, আর আমরা সবাই বলছি যে একটা প্রিপারেশন হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা, কিন্তু আমি কখনোই ওইভাবে বিশ্বাস করি না। কেন, প্রিপারেশন যে বেশি, আমরা যে লেভেলে ক্রিকেট খেলছি অনেক ভালো ক্রিকেট খেলছি, কিন্তু আমাদের প্রতিটা সিরিজে আমাদের জন্য প্রুফ করার জায়গা আছে, ইমপ্রুভ করার জায়গা আছে, তার মধ্যে ই তো আছে, র্যাঙ্কিং তো আছেই। তো এই জন্য এই টুর্নামেন্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল। হয়তো আমরা ব্যাড লাক যে আইল্যান্ডের খেলাটা আমাদের ওয়াস্ট আউট হয়েছে,
নিউজিল্যান্ডের সঙ্গে আমরা কিছু জায়গায় ইমপ্রুভের জায়গা ছিল, তো ওই জায়গায় আমরা হয়তো ওভাবে কাজে লাগাতে পারিনি। যদি অপরচুনিটি আসছিল তো আমরা আরও টাফ টাইম দিতাম বা আমরা হতে পারে জয়লাভও করতাম। হয়তো দেখে মনে হচ্ছে খুব আরামে পরাজিত হয়েছি, কিন্তু অপরচুনিটি আসছে যেটা চোখে পড়ে না। যদি বলি মুশফিকের একটা 50টা বড় ব্যাটিং করা বা সৌম্য যে একটা বড় রান করতো 60 করে আউটে, তখন অলমোস্ট নিয়ার 300 বা 280 90 হলে মেবি ডিফারেন্ট স্টোরি হতো। তাহলে ওই জন্য আজকেও একটা বড় ম্যাচ। আমি মনে করি স্টিল আমাদের প্রুভ বা র্যাঙ্কিং অনেক জায়গা আছে। আমি মনে করি বাংলাদেশ পজিটিভ ফ্রেন্ড মাইন্ডে যাবে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তা করবে না। এটা একটা ফ্রেশ গেম, এটা যদি ভালোভাবে খেলে অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি যেমন হেল্প করবে, আর যদি জয়লাভ করতে পারে ইনশাল্লাহ আমাদের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক হেল্প করবে ইন ফিউচার। বেলিম ভাই, সেক্ষেত্রে আমরা অনেক পরিসংখ্যান, অনেক প্রত্যাশা দেখতে পাচ্ছি, দর্শকরাও অনেক প্রশ্ন করছেন আমাদেরকে, আমরা তাদের কথা শুনতে যাচ্ছি। দর্শক, আপনার নামটি উল্লেখ করে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া চট্টগ্রামে থেকে বলছি জুয়েল। জি বলুন। ভাইয়া আজকে তাসকিন ভাইয়ের কি খেলার সম্ভাবনা আছে? তাসকিনের সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। বেলিম ভাই, তাসকিনের কি আজকে সম্ভাবনা আছে কিনা? আসলে দেখেন, এখান থেকে বসা কোনো কমেন্টস করা ঠিক হবে না। এটা ম্যানেজমেন্ট ওই সময় সিচুয়েশন কন্ডিশন এভাবে চিন্তা করে। যেমন আপনি গত ম্যাচের কথা বলেন, একটু সমালোচনা হচ্ছে কেন তাসকিনকে রুবেল কেন। আপনি জানেন যে রুবেল আমাদের এক্সপিরিয়েন্স বলার উইথ, আমরা একটা বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, বেঞ্চে বসে রেখেছে তাসকিনকে। তারপর অনেকে নাসিরকে নিয়ে কথা বলছে, কি আপনার কিন্তু মাথায় রাখতে হবে এটার পজিটিভ দিকও আছে। আপনি যখন কোয়ালিটি প্লেয়ার, প্রুভেন প্লেয়ার বেঞ্চে বসা মানে কেন ও পারফর্ম করছে, তো যখনই কোনো কারণে ইনজুরি প্রবলেম হবে বা একটু অফ ফর্মে থাকলে তখন বেঞ্চের প্লেয়ার রেডি টু মানে গো টু ডেলিভার দিতে। তাহলে ওইটাই তাসকিনের ব্যাপারটা হচ্ছে। আমাদের হয়তো স্বাভাবিক দর্শকরা খুবই এক্সাইটেড থাকে, যেহেতু আমরা ক্রিকেট নিয়ে ঘুমাই, ক্রিকেট নিয়ে কান্না করি, ক্রিকেট নিয়ে হাসি, তাহলে ওই জন্য ওদের কিউরিওসিটি বেশি থাকে। তাহলে আমি মনে করি দেখেন, আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই। তাসকিন, রুবেল এতগুলা খেলা ঘুরে ফিরে কিন্তু একটা প্লেয়ার কনসিস্টেন্ট যখন খেলে, স্পেশালি ফাস্ট বোলার, শান্ত আরও ভালো বলতে পারবে। একটু অনেক সময় ফাস্ট বোলার 2-1 ম্যাচ পর ব্রেক চায়, কিন্তু আমি চাই ব্রেকটা এমন হবে যে তাসকিন মেক শিওর থাকে যে আই এম রেস্টিং, আমি ড্রপ না, বা রুবেল বলে আমি রেস্ট করছি, আমি ড্রপ না। ওই কনফিডেন্স বা ওই কি বলে কথাবার্তা যাতে মানে হ্যাঁ পজিটিভ উইথ টিম ম্যানেজমেন্ট। আমরা যারা আজকে গণমাধ্যমে কথা বলি বা লেখালেখি করি বা ফেসবুকে সোশ্যাল মিডিয়া অনেক আপডেট, ওইটা হইতেই পারে, ওই পেশাটা তাসকিন নিতে হবে। কিন্তু কোচ বলেন বা ম্যানেজার বলেন বা ক্যাপ্টেন বলেন, যাতে তাসকিন বা রুবেল বা নাসিরকে ওই বিশ্বাস দিতে হবে ইউ আর এ মানে কোয়ালিটি প্লেয়ার, বাট আমাদের টিমের কমের জন্য আমরা তোমাকে রেস্ট দিচ্ছি। কেন তাহলে হবে কি, ও কনফিউজ হবে না, আর যে নতুন প্লেয়ারকে চান্স দিবে ওকেও যাতে বলা উচিত যে তুমি কিন্তু 2-3টা ম্যাচ খেলবা, ডোন্ট ওয়ারি। হয়তো ও চিন্তা করে যে নাসির ভাই আমার মানে ঘাড়ের সামনে নিঃশ্বাস ফেলছে, বা ও চিন্তা করে আমি আজকে 2টা খারাপ করি, ড্রপ হয়ে যাব। এটা যাতে না হয়। কেন এখন বাংলাদেশ টিম যেভাবে ক্রিকেট খেলছে, সব ম্যাচুর সবাই প্রুভেন প্লেয়ার। তো ওই জন্য আমি মনে করি ওই জায়গাটা আমাদের যারা প্লেয়ারদের সারাউন্ডিং থাকে, যদি বলি ক্যাপ্টেন, যদি বলি সিনিয়র প্লেয়ার, যদি বলি কোচ, ওদেরকে কিন্তু এই মানে কনফিডেন্সটা রাখতে হবে আর দিতে হবে। তাসকিন বলেন, রুবেল বলেন, নাসির বলেন বা মাহমুদুল্লাহ রিয়াদ বলেন। ক্লন টার্ফে যে ধরনের উইকেট, সেখানে আমরা দেখতে পাই যে বেশ বড় রানই হয়ে থাকে। তো আজকে যদি আমরা ব্যাটিং প্রথমে নিয়ে থাকি, তো কত রান আপনার জন্য মনে হয় যে সুবিধাজনক হতে পারে? দেখেন, এই T20 ফরম্যাটে আসার পর এক সময় আমাদের সময় বলেন বা 8-10 বছর আগেও বলেন বা শান্ত যখন খেলে আমরা 280 রান বা 300 রান অসম্ভব চেজেবল ছিল। এখন উইকেট বলেন বা মানে গ্লোবালি এত ইমপ্রুভ, কারণ পাবলিক কিন্তু 4 ছক্কায় দেখতে আসে। আর স্পেশালি যখন T20 ফরম্যাট আসে, তারপর কিন্তু কোনো রানই সেভ না। এক সময় যখন 6 রান ওভার প্রতি যাওয়া মানে ম্যাচ হেরে গিয়েছে, বাই চান্স জিতা ওটা মানে বিরাট আলোচনা মানে সমালোচনা হয় যে কেন হেরে গেছে বা কেন জয়লাভ করেছে। কিন্তু এখন এই ফরম্যাটে কোনো রানই সেভ না, দেখতে হবে পার্টিকুলারলি উইকেট কীভাবে প্রিপেয়ার্ড বা কী খেলছে উইথ ফলোড বাই কন্ডিশন। যেহেতু আপনি জানেন যে আইল্যান্ড ওখানে বৃষ্টি বাগড়া দেয়, যখন আপনার গিয়ে তেরপাল বা কাভার থাকে পিচ, সরার পর একটা ময়েশ্চার সুইং করে বা এমনিও বাতাস থাকে, এইভাবে প্রেডিক্ট করা খুব টাফ। তারপর আমি মনে করি বাংলাদেশকে আজকে ভালো খেলা মানে ভালো খেলছে, যখন এই টাইপের দলের সঙ্গে যখন অপরচুনিটি আসবে ও যাতে ভালোভাবে মানে হাক করা, তখনই কিন্তু আপনি একটা এন্ড অফ দ্য ইয়ার আপনি ভালো দলে পরিণত হবেন। শান্ত ভাই, আমরা নিউজিল্যান্ডের যদি একাদশ দেখি, রঞ্জি আছেন, ল্যাথাম আছেন, টেলর আছেন, তো ভালো একটা ব্যাটিং লাইন আপ। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের যদি আমরা প্রথমে আজকে বোলিং পেয়ে যাই, তো
তো আমাদের বলারদের লক্ষ্যটা কি থাকা উচিত? অবশ্যই আর্লি ব্রেক থ্রু আনা, যেটা আমি প্রথম থেকেই বলে আসছি যে আমাদের এখানে কিন্তু যে ধরনের কন্ডিশনে যে ধরনের উইকেট, পেস বোলারদের কিন্তু অবশ্যই আর্লি উইকেট আনতে হবে, মানে ব্রেক থ্রুটা আসতে হবে আর্লি। সেট হয়ে গেলে কিন্তু এখানে আউট করা ভেরি ডিফিকাল্ট, কারণ এইগুলো জায়গায় কিন্তু সেট হওয়ার পরে ব্যাটসম্যানরা ভালো বলটা ভালো দেখেন এবং তাদের টাইমিংটা তখন খুব ভালো হয়। সো যদি আমরা আর্লি ব্রেক থ্রু আনতে পারি, 5-7 ওভারের মধ্যে যদি 2-3টা উইকেট ফেলে দিতে পারি, তাহলে আমাদের কিন্তু চান্সেস থাকবে ভালো একটা রেজাল্ট করার। ঠিকই আমি বলছেন একটু অ্যাড করি শান্ত শান্ত ভাই, যেমন অবশ্যই। ইংলিশ কার্ডে যেমন শান্ত, আমরা প্রথমে যখন নিউজিল্যান্ড খেলতে গিয়েছিলাম আমরা মনে করতাম 97-এ ফার্স্ট ক্লাস শান্তর খেয়াল আছে, তখন ওটা আমাদের ফার্স্ট ক্লাস, আমরা ডোমেস্টিক আমাদের এখানে খেলতাম, তো আমরা বুঝতাম না যে আমরা ফার্স্ট ক্লাস 4 ডে ম্যাচ মনে করতাম যে বাউন্সার বল, জোরে বল করা, ইটস নট লাইক দ্যাট। আর স্পেশালি এই যে ওই জন্যই বলছি আজকে বাংলাদেশ ক্রিকেট ভালো খেলছে, অনেক ম্যাচিউর। তো যখন আইল্যান্ডের উইকেট যখন ফার্স্ট বল করে বোলার, তখন কিন্তু কিপার এই জায়গাটায় বল ধরে, বাউন্স হয় এক্সট্রা, তখন এক্সাইটমেন্ট হয়ে অনেক জোরে করার চেষ্টা করে বা বাউন্সার মারার চেষ্টা করে। মাথায় রাখতে হবে ওই কন্ডিশনে কিন্তু বাউন্স বল, এগুলো বল খেলা ইজি, বরঞ্চ সামনের বল খেলা টাফ। তো ওইটাই আমি আশা করবো যে বাংলাদেশ এক্স্যাক্টলি রাইট এরিয়াস বোলিং করবে, কারণ নিউজিল্যান্ড অনেক গুছানো খেলে ক্রিকেট। যদি ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি দেখেন যে নিউজিল্যান্ড বা শ্রীলঙ্কা, ওরা ছাড় দেয় না, ওদের সঙ্গে 1 রান করাও কষ্ট, আর ওরকম বাজে শর্ট বল ওরা ভালো ইন্টারেস্ট। কিন্তু আমি মনে করি ওই জায়গাটায় বাংলাদেশ বোলিং রাইট এরিয়াস করলে, আমি জানি তারা ভেরি মাচ ম্যাচিউর, মাশরাফি বলেন, মুস্তাফিজ বলেন, তা আমি মনে করি আমার বিশ্বাস যে রাইট এরিয়াস করে ওদেরকে আটকায় রাখলে আমাদের ভালো অল্প রানে বাধা সম্ভব। বিলিম ভাই, দর্শকেরও প্রশ্ন আছে, আমরা দর্শকের কাছ থেকে একটু ঘুরে আসি। দর্শক, আপনার নামটি উল্লেখ করে প্রশ্নটি করবেন। এবারও সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আশা করছি দর্শক পরে আমার সাথে আবার যোগ দেবেন। শান্ত ভাই, তো আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে কথা বলছিলাম ম্যানচেস্টারের হামলাটি নিয়ে, তো সেক্ষেত্রে আসলে বর্তমান যে সময় কোনো দেশে আসলে নিরাপদ নয়, তো সেক্ষেত্রে এই যে একটা হামলা হলো, তো এরপরে কি আমাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফিটার মধ্যে কিছু কি শঙ্কা কাজ করবে না? আমার মতে না করাই উচিত। আমরা যে ধরনের পরিস্থিতি বা যে ধরনের ভাবে কালচার থেকে উঠে আসি, আমাদের একটু এ ধরনের ভয় কম থাকে আমার জানা মতে। তো আমরা মাঠে খেলবো এবং মাঠে আমাদের সেই পারফরমেন্সটাই দিব। বিলিম ভাই, আপনার কি মনে হয় যে বেশ হতাহতের ঘটনা ঘটেছে, খুবই দুঃখজনক ম্যানচেস্টার এই ঘটনাটার পরে। তো আমরা দেখে থাকি যখনই কোথাও কিছু হয় একটা প্রশ্ন উঠে যায়, আমরা কি ওখানে যাবো কি যাবো না। ইংল্যান্ড কিন্তু এসেছিল আমাদের এখানে হলি আর্টিজান এই হামলার পরে, তো আমরাও তার প্রতিদান দিতে চাচ্ছি এবং প্রত্যেক দেশে এগিয়ে আসছে। দেখেন, আমি বলি একটা কথা, ক্রিকেটের একটা ভাষা আছে যেটা আপনার কন্ট্রোলে, আপনি ওটা নিয়ে চিন্তা করেন। আমার বিশ্বাস আমাদের দল বা আমাদের ক্রিকেট বোর্ড, এটা হচ্ছে খেলাটা হচ্ছে আমাদের কন্ট্রোলে। ওই আপনার পলিটিক্যাল বা এই যে আজকে ম্যানচেস্টারের হামলাটা, এটা কিন্তু আপনার কন্ট্রোলের বাইরে। এটা ন্যাচারালি, এটা আমাদের চেয়ে বেশি প্রেস্টিজ ইস্যু ইউকের। তো ওরা যেভাবে, আমরা যেভাবে সিকিউরিটি দিয়েছি সবাই স্যাটিসফাইড। আমার বিশ্বাস যে ওই জায়গাটা দিয়ে সিকিউরিটি ওয়াইজ বলেন, ওদের যে পলিসি বলেন, কোনো অসুবিধা হবে না। আমি মনে করি আমাদের প্লেয়ার বা ক্রিকেট বোর্ড অবশ্যই এই যে ট্রাইনেশন সিরিজ আজকে একটা ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তা করছে, ওই হামলা বা এটা নিয়ে চিন্তা করা উচিত না। আমি শান্তর সঙ্গে ভেরি মাচ একমত, কেন ওদের হরতাল, মানে আমি দেখেছি ইংল্যান্ডে ডিফারেন্ট, শান্তভাবে বসে থাকে প্লে কার্ড নিয়ে ওইভাবে দেখা, এই পর্যন্ত। কিন্তু আমরা যেভাবে হামলা বা যেভাবে দেখে ইউজ টু, আমার বিশ্বাস যে আমাদের প্লেয়ারের এটা কোনো কারণে ফেলবে না। আমাদের খেলা নিয়ে চিন্তা করা উচিত, যেটা আমাদের কন্ট্রোলে আছে, তো ওইটা নিয়ে অবশ্যই চিন্তা করা উচিত না। আজকের খেলায় কাদের উপর আপনি বেশি জোর দেবেন, কাদের পারফরমেন্স আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূর? দেখেন, আমাদের টিম যেভাবে পারফর্ম করছে, মানে আজকে মানে লাস্ট যদি 1 বছর বা 2 বছর ওয়ার্ল্ড কাপ, কেন বাংলাদেশ ভালো দল করছে, মাহমুদুল্লাহ, নাসির, এরা যখন মানে 3-4 বছর আগে দলে চান্স পেল, ওরা কিন্তু 6, 7, 8-এ খেলে এস্টাবলিশড হয়েছে। আমাদের সবার, তার মধ্যে ট্যালেন্ট যদি বলেন, মুস্তাফিজ, আমাদের মেহেদি, মিরাজ, এরা আন্ডার 19 খেলে বাংলাদেশ টিমে আসার পর থেকে কনসিস্টেন্ট পারফর্ম করছে, মোসাদ্দেক। তাহলে ওই জন্য পার্টিকুলারলি কাউকে আমরা নাম বলা ঠিক হবে না। তারপর আমি মনে করি মানে এই যে টপ অর্ডার ব্যাটসম্যান, যদি ব্যাটিংয়ের ক্ষেত্রে আসি, আমাদের মাথায় রাখতে হবে যে ওই 1 থেকে 5 ব্যাটসম্যানই একটা বড় ইনিংস খেললে আমাদের 300 করা সম্ভব। সেম বোলিংয়ের ক্ষেত্রে যে শান্ত প্রথমেই বললো যে আমাদের ব্রেক থ্রু দেওয়া, আমার বিশ্বাস কে মাশরাফি বা মুস্তাফিজ, এদের ওই অ্যাবিলিটি আছে। রুবেল যেমন পেস বা তাসকিন পেজের উপর ডিপেন্ড করে অ্যাটাক করে, আর ওরা ওদের কন্ট্রোল করে, ওদের কাটার বলেন বা ছোটো ছোটো সুইং বলেন মাশরাফির, ওটা করে ব্রেক থ্রু দেয়। আমার বিশ্বাস যে সবারই চিপেন থাকবে। তো ব্যাটিংয়ের উপর আমি বেশি বিশ্বাস, আমি মনে করি আমাদের তামিম, মুশফিক,
এদের উপর ডিপেন্ড করে টপ টু বনার সৌম্য টপ ফর্মে আছে, কিন্তু আমার লাস্ট ম্যাচ আমি খুবই হ্যাপি, কেন ও নট আউট ছিল, কেন ও কিন্তু শ্রীলঙ্কা বলেন এটা বলেন 60-50 করে আউট হচ্ছে, যেটা হয়তো দেখতে খুব সুন্দর লাগছে এখন, কিন্তু যখন দলের বিপদ হবে বা ওর বিপদ হবে এই 60-70গুলা 100 থেকে কনভার্ট করবে, তখনই আপনি একটা কোয়ালিটি প্লেয়ার হবেন, উইথ একটা দলকে অনেক কিছু দিতে পারবেন। কেন সৌম্য যখন 100 করবে, বাংলাদেশ কিছু না করলেও 280-300 হবে, তো এটা মাথায় রাখতে হবে। তো ওই জন্য আমি পার্টিকুলার নাম বলবো না, তো টোটাল দলকেই গুড, মানে যার যেদিন দিন হবে ওকে শেষ করতে হবে। ধন্যবাদ বেলিম ভাই। আমার শান্ত ভাইয়ের কাছে শেষ প্রশ্ন, সময় খুবই স্বল্প আজকে। শান্ত ভাই, আপনার কাছে আজকে কি মনে হয়, আমরা ম্যাচে কি জিতবো নাকি কিছু? আসলে যদি বলেন আমরা যদি জিততে চাই তাহলে নিউজিল্যান্ডের থেকে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটা পার্টে আমাদেরকে ব্যাটার করতে হবে, তাহলে আমরা জেতার চান্স অনেক বেশি থাকবে। আমার কাছে তো অবশ্যই আশা থাকবে যে বাংলাদেশ টিম অবশ্যই জিতবে এবং নকআউটের জন্য তারা আরও কনফিডেন্স তৈরি করবে, বাট তাদেরকে তিনটা পার্ট নিউজিল্যান্ডের চেয়ে ভালো করতে হবে। ধন্যবাদ শান্ত ভাই, ধন্যবাদ বেলিম ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক তথ্য আমরা জানতে পেলাম এবং আশা করছি আজকে বাংলাদেশ দল জিতে আগামীকাল খুব ভালো একটা শো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। দর্শক দেখছেন উই লাভ স্পোর্টসে আজকে আমাদের পর্ব কথা বলেছি বিকাল 4:45 শুরু হওয়া কোন টার্ফে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে। আসলে কাদের উপর লাইমলাইট থাকবে, কোন কোন ডিপার্টমেন্টে জোর দিলে ম্যাচটা আমাদের হাতে নাগালে আসবে, সব নিয়ে কথা হয়েছে। তো আগামীকাল ঠিক একই সময় দেখা হবে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন।